আজ আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলার যে অনন্য ভূমিকা সেটা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো ক্ষুদিরাম বসু থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা পর্যন্ত একটা লম্বা সময়ের ছবি দেখায়। ঠিক। লক্ষ্যটা হলো এই সূত্রগুলো একটু ঘেঁটে দেখা, বাংলার সেই গৌরবের ইতিহাসের মূল জায়গাটা কোথায়, সেই আত্মত্যাগগুলোর মানে কি ছিল সেটা বোঝা। হুম। চলুন শুরুটা করি একদম ক্ষুদিরাম বসুকে দিয়ে। কি বলেন, তার সেই আগুন ঝরানো গল্প? হ্যাঁ, অবশ্যই। ক্ষুদিরাম বসু। মেদিনীপুরে জন্মে, তাই তো? খুব অল্প বয়স, মাত্র 18 বছর বয়সে দেশের জন্য ফাঁসিতে। একদম। স্বদেশী আন্দোলনের যে হাওয়া সেটাই তাকে অনুশীলন সমিতিতে নিয়ে আসে। আর তারপর 1908 সালের সেই ঘটনা মুজাফফরপুরে কিংসফোর্ডকে মারতে গিয়ে। হ্যাঁ, যদিও টার্গেট মিস হয়েছিল, ভুলবশত অন্য গাড়িতে বোমাটা পড়ে আর দুজন ইংরেজ মহিলা মারা যান। প্রফুল্ল চাকি তো ধরা পড়ার আগেই আত্মহত্যা করেন, আর ক্ষুদিরাম ধরা পড়েন। হ্যাঁ, আর 1908 সালের 11ই আগস্ট তার ফাঁসি হয়। ভাবুন একবার, বয়স মাত্র 18। উফ! তার ওই নির্ভীক মৃত্যুবরণ সেই সময়ের যুব সমাজের ওপর সাংঘাতিক প্রভাব ফেলেছিল। নিশ্চয়ই। এর পেছনের কারণটা বুঝতে গেলে কিন্তু একটু 1905-এর বঙ্গভঙ্গে ফিরতে হবে। হ্যাঁ, লর্ড কার্জেনের সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসি। ঠিক, আর তার বিরুদ্ধেই তো স্বদেশী আন্দোলনটা দানা বাঁধছে। বিদেশি জিনিস বয়কট করা, জাতীয় শিক্ষার দিকে ঝোঁকা। এই সব মিলিয়ে বাংলায় একটা নতুন চেতনা, একটা জাগরণ তৈরি হচ্ছিল। একদম। বাংলার যে নবজাগরণের বুদ্ধিভিত্তিক পরিবেশ ছিল আগে থেকেই, আর তার সাথে বঙ্গভঙ্গের এই সরাসরি আঘাত, এই দুটো মিলিয়েই হয়তো এখানকার বিপ্লবী আন্দোলনটাকে এতটা জোর দিয়েছিল। আর এই সময় তো অনুশীলন সমিতি, যুগান্তরের মতো সশস্ত্র বিপ্লবী দলগুলো বেশ মাথাচাড়া দিয়ে উঠছে। ঠিক তাই। অনুশীলন সমিতি যেমন শরীরচর্চা, জাতীয়তাবাদী শিক্ষার উপর জোর দিত, যুগান্তর আবার একটু বেশি সরাসরি অ্যাকশনের দিকে, তাই না? হ্যাঁ, বলতে পারেন। সতীশচন্দ্র বসু, অরবিন্দ ঘোষ, বাঘা যতীন, এরা সব নেতৃত্ব দিচ্ছিলেন। আলিপুর বোমা মামলা বা বাঘা যতীনের সেই জার্মান অস্ত্র আনার চেষ্টা, এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। অবশ্যই, এগুলো ভোলার মতো নয়। কিন্তু দেখুন, শুধু সশস্ত্র পথই নয়। হ্যাঁ, সেটাই বলতে যাচ্ছিলাম, অহিংসার ধারাটাও তো পাশাপাশি চলছিল। অবশ্যই চলছিল। বাংলায় গান্ধীবাদী আন্দোলনের প্রভাবও কিন্তু বাড়ছিল ধীরে ধীরে। বিশেষ করে অসহযোগ আন্দোলনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আর পরে তো সুভাষচন্দ্র বসু এলেন, ফরওয়ার্ড ব্লক, আজাদ হিন্দ ফৌজ, এগুলো তো বাংলার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আর কানাইলাল দত্ত বা বিনয় বাদল দীনেশ, তাদের সেই দুঃসাহসিক অভিযানগুলো, সেগুলোও তো মনে রাখতেই হবে। আসলে দেখলে বোঝা যায় যে বাংলায় এই দুটো ধারা, সশস্ত্র সংগ্রাম আর অহিংস আন্দোলন, সমান্তরালেই চলেছিল। হ্যাঁ, সমান্তরালেই চলেছিল। এবং কি বলুন তো, একে অপরের পরিপূরক শক্তি হিসেবেও কাজ করেছে অনেক ক্ষেত্রে। বাহ! তাহলে এই দুটো ধারার মেলবন্ধনটাই বাংলার বৈশিষ্ট্য। আচ্ছা, এবার যদি আমরা একটু 1942-এর দিকে যাই, ভারত ছাড়ো আন্দোলন। হ্যাঁ, বলুন। মাতঙ্গিনী হাজরার গল্পটা, তমলুকের একজন সাধারণ পরিবারের মহিলা। হ্যাঁ, গান্ধীজির ডাকে সাড়া দিয়ে সরাসরি আন্দোলনে। তমলুক থানা অভিযানে জাতীয় পতাকা হাতে মিছিলের একেবারে সামনে তিনি। একদম তাই। আর তারপর পুলিশের গুলি, একবার নয় 3বার গুলিবিদ্ধ হন তিনি। কিন্তু পতাকা ছাড়েননি। না, বন্দে মাতারাম বলতে বলতেই মাটিতে লুটিয়ে পড়েন। ঠিক অসাধারণ। তার এই আত্মত্যাগটা কিন্তু শুধু একটা ব্যক্তিগত বীরত্বের ঘটনা বলে দেখলে হবে না। ঠিক। এর প্রভাবটা মেদিনীপুরে এতটাই পড়েছিল যে সেখানে একটা অস্থায়ী স্বাধীন সরকার, যাকে বলে সমান্তরাল সরকার, সেটা গঠনের পেছনেও এর প্রেরণা ছিল। আচ্ছা। মাতঙ্গিনী হাজরার এই বলিদান আসলে বাংলার নারী শক্তির একটা অসাধারণ উদাহরণ। আর এটা একটা জরুরি প্রশ্নও তোলে যে সাধারণ মানুষও, একা একজন মানুষও কিভাবে ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। সত্যি। আচ্ছা, এই যে রাজনৈতিক আন্দোলন, সশস্ত্র সংগ্রাম, এর পাশাপাশি বাংলার সাংস্কৃতিক অবদানও তো এনর্ম, তাই না? ওহ, সেটা তো বলতেই হবে। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, ওটা তো শুধু গান ছিল না, একটা মন্ত্র হয়ে গেছিল যেন। একদম স্বাধীনতার মূল মন্ত্র। মিছিলে, মিটিংয়ে সর্বত্র ধ্বনিত হতো। রবীন্দ্রনাথের গান, নজরুলের সেই উদ্দীপনামূলক কবিতা, গান। হ্যাঁ, আর যুগান্তর, সন্ধ্যা মতো পত্রিকাগুলো, এগুলো তো জাতীয়তাবাদী চেতনাটাকে সারাক্ষণ উস্কে দিয়েছে। ঠিক। সব মিলিয়ে দেখলে এটাই পরিষ্কার হয় যে বাংলা ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের
অন্যতম প্রধান কেন্দ্র বা বলতে পারেন পীঠস্থান। হুম। সশস্ত্র বিপ্লবের শুরু এখান থেকে, গান্ধীবাদী আন্দোলনেও সক্রিয় অংশগ্রহণ, আর নারী পুরুষ নির্বিশেষে এত মানুষের আত্মত্যাগ, এই সব মিলিয়েই বাংলার সংগ্রামটা একটা অন্য মাত্রা পায়। ক্ষুদিরাম থেকে মাতঙ্গিনী, বাঘাযতীন থেকে সুভাষচন্দ্র, এরা শুধু ব্যক্তি নন। না, এরা এক একটা অগ্নিস্ফুলিঙ্গ। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? বাংলা এক্ষেত্রে শুধু অন্যদের তাড়া যায়নি, বরং অনেক ক্ষেত্রে পথ দেখিয়েছে। আজ আমরা সেটাই দেখলাম, কিভাবে ক্ষুদিরামের সেই প্রথম স্ফুলিঙ্গ থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরার চরম আত্মত্যাগ পর্যন্ত বাংলার মাটির প্রতিটা কণা যেন স্বাধীনতা সংগ্রামে মিশে আছে। সশস্ত্র বিপ্লব, অহিংস আন্দোলন, আবার সাংস্কৃতিক জাগরণ, সব মিলিয়ে ভারতের মুক্তি সংগ্রামে বাংলা একটা সত্যি অনন্য ভূমিকা পালন করেছে। এই পুরো আলোচনা থেকে আমার মনে একটা প্রশ্ন আসছে। বলুন। যে আদর্শ, যে আত্মত্যাগ, যে মূল্যবোধের উপর ভিত্তি করে এই স্বাধীনতা এসেছিল, আজকের এই সময়ে দাঁড়িয়ে সেই চেতনাটা আমাদের জীবনে, আমাদের সমাজে ঠিক কতটা প্রাসঙ্গিক? আমরা সেটাকে কতটা ধারণ করি? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এই প্রশ্নটাই হয়তো আমাদের সবার ভাবনার জন্য রেখে দেওয়া ভালো। হ্যাঁ, সেটাই। আজকের মতো তাহলে এখানেই শেষ করি।